এক প্রান্তে এই ছোট্ট মাটির বাড়িটা বাইরে থেকে দেখলে মনে হয় শান্তির এক নীড়। বাবা মায়ের হাড় ভাঙা পরিশ্রমে গড়া এই সংসার। বাবা খুব সহজ সরল, মা ভালোবাসার প্রতিমূর্তি। তারা বিশ্বাস করে তাদের ছেলে ফটিক তাদের শেষ বয়সের লাঠি হবে। কিন্তু ফটিক ছিল খুব লোভী। ফটিকের মনের ভেতরে যে লোভের বিষবৃক্ষ ডালপালা মেলছিল তা তারা ঘুণাক্ষরেও টের পায়নি। ওগো, আজ বিকেলে সাধন কাকার বউকে দেখলাম নতুন বেনারসি শাড়ি পরে গদগদ হয়ে ঘুরছে। আমাকে দেখে এমন একটা হাসি দিল যেন আমি ভিখারির বউ, আর আমরা এই মাটির গর্তে পচে মরছি। তোমার কি গায়ে একটু জ্বালা ধরে না? জ্বালা ধরবে না মানে? আমার কি ইচ্ছে করে না রাজার হালে থাকি? সাধনের তো বাপের সম্পত্তি ছিল, আর আমার বাবা সারা জীবন শুধু সততা দেখিয়ে গেল। ওই সততা দিয়ে কি পেট ভরে? জমিটুকু আঁকড়ে ধরে বসে আছে যক্ষের মতো। বসে তো আছেই, কিন্তু বুড়ো বুড়ি কি অমর হয়ে এসেছে? কবে মরবে আর কবে আমরা মালিক হব সেই আশায় বসে থাকলে তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। তোমাকে কিছু একটা করতেই হবে। মরার অপেক্ষা আমি করছি না। আমার যা দরকার তা আমি জ্যান্ত অবস্থাতেই আদায় করে নেব। আমি ভাবছি বাবার ওই দুর্বল জায়গাটাতেই আঘাত করব। বাবা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, সেটাই আমার তুরুপের তাস। কি ভেবেছ তুমি? জোর করে তো আর কেড়ে নেওয়া যাবে না, গ্রামের লোক একঘরে করে দেবে। জোর করব কেন? এমন পরিস্থিতি তৈরি করব যে বাবা নিজে থেকে পায়ে ধরে জমি আমাকে দিয়ে দেবে। আমি একটা গল্প ফেঁদেছি, কাল থেকে প্রচার করব যে আমি মহাজনের কাছে ঋণের দায়ে ডুবে গেছি। শুধু ঋণের কথা বললে কি কাজ হবে? বাবা যদি বলে জমি বেচতে দেব না, তুই খেটে শোধ কর, তখন? আরে তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় ভাবো? শুধু ঋণের কথা বলবো না, বলবো ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, জেল খাটাবে। বাবা আর যাই হোক, ছেলের অপমান বা জেল খাটা সহ্য করতে পারবে না। আমি একটু চোখের জল ফেলবো আর তুমি একটু ভয় দেখাবে, ব্যাস দেখবে সুর সুর করে জমির দলিল বেরিয়ে আসবে। বাহ, এই তো আমার মনের মতো কথা। আমি জানতাম তোমার মাথায় বুদ্ধি আছে। তবে শোনো, মহাজনকেও কিন্তু হাতে রাখতে হবে, তাকে কিছু ভাগ দেওয়ার লোভ দেখাতে হবে। সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। মহাজন তো আমারই লোক, শুধু বাবার সইটা দরকার। একবার দলিলটা হাতে আসুক, তারপর দেখব এই বুড়ো বুড়ি আমার বাড়িতে কতদিন টিকতে পারে। ওরাও বুঝবে ফটিককে জন্ম দিয়ে ওরা কত বড় ভুল করেছে। তাহলে আর দেরি কিসের? কাল সকাল থেকেই শুরু করো নাটকটা। না, এভাবে আর চলতে পারে না। কমলার কথা মতো আজ থেকেই নাটকটা শুরু করতে হবে। ধীরে ধীরে বাবা মায়ের মন গলাতে হবে। তারপর একবার বাবা জমি বন্ধক দিতে নাজি হলেই ক্যাল্লা ফতে। বাবা মায়ের সামনে এমন একটা কাঁদো কাঁদো মুখ করব না, ওরা আমার কথা মানতে বাধ্য হবে। এখন শান্ত থাকাই আসল চাল। যাই, বাড়ির ভেতরে গিয়েই মুখটা বদলাবো। যে কথা সেই কাজ। ফটিক বাড়ির দিকে রওনা হয়। ফটিকের বাবা বারান্দায় বসেছিল আর মা উঠোন ঝাড় দিচ্ছিল। ফটিক একটা কাদো কাদো মুখ নিয়ে বাড়িতে ঢোকে। হায় বাবা, এসেছিস? তোর মুখটা এমন শুকনো লাগছে কেন রে? কি হয়েছে? কেমন যেন মনমরা লাগছে দেখে। তোর মনটাকে ভালো নেই? ভালো আর কই মা, সব যেন কেমন উল্টোপাল্টা হয়ে গেছে। যেদিকে হাত দিই সেদিকেই ভাঙন। মাথার ভেতরটা সারাক্ষণ ঘুরছে। উল্টোপাল্টা মানে কি রে? কি উল্টোপাল্টা? ব্যবসার কথা বলছিস হঠাৎ? ব্যবসা তো ছিল, এখন আর নেই। এখন শুধু ঋণ আর দেনা। ঘাড়ের ওপর ঋণ এসে বসে গেছে। সে কি রে? ঋণ হলো কি করে? সব তো ভালোই চলছিল। তুই তো নিজেই বলতিস কাজকর্ম ঠিকঠাক হচ্ছে। না গো মা, আমি তোমাদের চিন্তা হবে ভেবে বলিনি। আসলে ব্যবসাটা অনেকদিন ধরেই ভালো যাচ্ছিল না, লোকসান হচ্ছিল, দেনা বাড়ছিল। আমি ভেবেছিলাম সামলে নেব। তাহলে আগে বলিসনি কেন? আমরা কি পর রে? বিপদে পড়লে বাবা মাকে জানাতে নেই? ভেবেছিলাম নিজেই মিটিয়ে ফেলবো বাবা, তাই মহাজনের কাছ থেকে একটু টাকা ধার নিয়েছিলাম। ভাবলাম ওই টাকায় ব্যবসাটা আবার দাঁড় করাবো। সে কি করলি রে ফটিক? ওদের টাকা কি সোজা টাকা? কত টাকা নিলি? অনেকটাই মা, বেশ অনেকটা। কিন্তু সেই টাকাও আর টিকল না।
বাজারে সব উল্টে পাল্টে গেল, যে হিসেব ছিল সব ডুবে গেছে। সর্বনাশ! এখন কি হবে রে বাবা? মহাজন তো ছাড়ে না কাউকে। সেটাই তো ভয় মা, রোজ লোক পাঠাচ্ছে, কথা শোনাচ্ছে, বলছে টাকা না দিলে ভালো হবে না। আমি আর পারছি না মা, মাথা কাজ করছে না। কত দেনা দাঁড়ালো বলতো? এতটাই বাবা যে নিজের জোরে শোধ করা আর সম্ভব না। কিছু একটা বড় সিদ্ধান্ত না নিলে সব শেষ হয়ে যাবে। কি সিদ্ধান্ত রে বাবা? এমন কি আছে যা আমরা করতে পারবো? জানি না মা, শুধু এটুকু জানি তোমরা পাশে না থাকলে আমি আর টিকব না। দেখ ফটিক, আমরা গরিব মানুষ, আমাদের সাধ্য অনুযায়ী যা পারবো তাই করব। ছেলের বিপদে বাবা মা হাত গুটিয়ে বসে থাকে না। আমি জানি বাবা, এই জন্যই তো তোমাদের কাছে এসেছি। তোমরা ছাড়া আমার আর কেউ নেই। দেখ বাবা, তোর বাবার তো কোনো রোজগার নেই, বয়সও হয়েছে। আমাদের থাকার মধ্যে আছে শুধু এই বাড়িটা আর ওই সামান্য জমিটুকু। এর বাইরে আমাদের তো আর কিছুই নেই রে বাবা। ছোটবেলা থেকে তো এই সবের মধ্যেই বড় হয়েছি, কিন্তু বিপদের সময় যদি জমিটাই কাজে না আসে তাহলে সেটা রেখে কি লাভ বলো? ওটা তো আমাদের শেষ ভরসা রে বাবা, ওই জমির ধানেই তো বছর চলে। হ্যাঁ মা, তা তো আমি জানি, কিন্তু আমি যে আর কোনো উপায় দেখছি না। চারদিক অন্ধকার হয়ে এসেছে। তুই চিন্তা করিস না বাবা, মহাজনের থেকে একটু সময় নে। তোর বাবা আর আমি মিলে ঠিক কোনো উপায় খুঁজে বের করব। ছেলের কথা শুনে বাবা মায়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। মা যতই শান্ত গলায় বলুক, তুই চিন্তা করিস না, সেই কথার আড়ালে লুকিয়েছিল গভীর ভয় আর অসহায়তা। যে ভয়টা এতদিন দূরে দূরে ঘুরছিল, সে এবার স্পষ্ট হয়ে সামনে এসে দাঁড়াল। বয়সের ভারে নুয়ে পড়া বাবা চুপ করে বসে রইল, আর মায়ের চোখে জমে উঠল দুশ্চিন্তার জল। সারা জীবন পরের মুখ চেয়ে নয়, নিজের হাতে গড়া সামান্য সম্বল দিয়েই তারা সংসার চালিয়েছে। আজ সেই সম্বলও যেন ছেলের বিপদের সামনে তুচ্ছ মনে হল। সেদিন রাতেই নিভু নিভু হ্যারিকেনের আলোয় বাবা মা বুঝে গিয়েছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা খুব কাছেই এসে দাঁড়িয়েছে। ছেলেটা ঠিক ভালো নেই গো। আজ সারাদিন ওর মুখটা আমার চোখে ভেসেছে। ও বিপদে পড়েছে গো, বড় বিপদে। আমরা গরিব মানুষ, বিপদে পড়লে ও আমাদের কাছে আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের হাতে কি আছে বলো তো? এই বাড়ি আর ওই জমিটুকু। জমির কথা তুলে কি হবে বলো তো? না তুললে কি হবে? ও তো নিজেই বুঝিয়ে দিল। ও যদি ডুবে যায়, আমরা কি বাঁচতে পারবো গো? ছেলের সর্বনাশ দেখে বাবা হয়ে চুপ করে বসে থাকা যায় না। আমিও পারবো না। এই জমিটাই তো আমাদের শেষ ভরসা। কিন্তু ভরসা থাকলে যদি ছেলে বাঁচে, আর না থাকলেও যদি ছেলে বাঁচে, তুমিই বলো কোনটা বেশি দরকার, জমি নাকি ছেলে? ও যদি রাস্তায় বসে পড়ে, লোকে যদি বলে বাবা মা থাকতে ছেলেটা শেষ হয়ে গেল, আমরা মুখ দেখাবো কি করে? ঠিক বলেছ, ওর ভবিষ্যতের কথাও ভাবতে হবে। এখন ওর সংসার হয়েছে, ঘরে বৌমা আছে, এরপর একটা ছেলে মেয়ে হলে তার খেয়ালও তো ওর রাখতে হবে। আমি ভাবছি শুধু একবারের জন্যে যদি জমিটা কাজে লাগাই। হ্যাঁ গো, বন্ধক রাখি, বিক্রি নয়, শুধু সময়টা পার হোক। ওর ধার দেনা শোধ হয়ে গেলে ও নিজেই জমিটা ছাড়িয়ে আনবে দেখো। আর এ কদিন আমরা না হয় একটু কষ্ট করে চালিয়ে নেব। ও কথা দেবে তো ও জমিটা ছাড়িয়ে আনবে? ও আমাদের ছেলে, ও ফিরিয়ে আনবেই। ঠিক আছে, তাহলে কালকেই ওর সাথে কথা বলে জমিটা বন্ধক দেওয়ার ব্যবস্থা করব। সকাল হতেই বাবা ফটিককে ডেকে পাঠায়। আমাকে ডেকেছিলে বাবা? হ্যাঁ বাবা, আয় বস আমার পাশে। কিছুক্ষণ চুপ করে থাকার পর বাবা বলে, ফলেই আমি জান প্রাণ লড়িয়ে দেব জমিটা ফেরত আনার জন্য। আমাদের জমি কি আমি পরকে খেতে দেব? তোর মুখে এই কথাটা শুনে একটু ভরসা পেলাম। তাহলে শোন, এখন তো দিনকাল ভালো নয়, মানুষজনকে বিশ্বাস করা দায়। তোর চেনাশোনা এমন কেউ আছে যাকে বিশ্বাস করা যায়, যার কাছে জমিটা বন্ধক রাখলে ঠকে যাওয়ার ভয় থাকবে না? বাইরের অজানা লোক হলে আমার বড় ভয় লাগে রে ফটিক। আছে বাবা, লোক তো আছেই, তবে আমি ভাবছিলাম কি বাবা,
অত লোক খোঁজাখুঁজি করে আর সময় নষ্ট করে কি লাভ? মানে তুই কি বলতে চাইছিস? মানে বলছিলাম, বাইরের লোকের কাছে জমি বন্ধক রেখে টাকা আনব, তারপর সেই টাকা নিয়ে মহাজনকে দেব, এত ঘুরপেঁচেই কি দরকার? তার চেয়ে কেন না ওই মহাজনের কাছেই জমিটা বন্ধক রাখি? সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মহাজন তো আমারই লোক, জমিটা একবার ওর হাতে গেলে আর ফেরত আসবে না। তাহলেই তো সব মিটে যায় বাবা। ওরা টাকা পায়, ওরা জমির দলিলটা জমা রাখুক, ব্যাস, এক কুল দুই কুল সব রক্ষা। মহাজন? না রে ফটিক, মহাজনদের বিশ্বাস নেই। ওরা তো রক্তচোষা জোকের মতো, একবার ওদের খাঁচায় পা দিলে কি আর বেরোনো যায়? ওরা যদি সুদের ওপর সুদ জড়িয়ে জমিটা গিলে খায়? আরে বাবা, তুমি বড্ড বেশি চিন্তা করো। সব মহাজন কি একরকম হয়? যাদের কাছে আমি টাকা নিয়েছি আমি তাদের চিনি তো। ওরা শুধু নিজেদের টাকাটা ফেরত চায়, আর কিচ্ছু না। তাছাড়া বাবা, অন্য জায়গায় জমি বন্ধক দিতে গেলে হাজারটা প্রশ্ন করবে, সময় নেবে। ততদিনে মহাজনরা যদি বাড়িতে এসে চড়াও হয়, তখন মান সম্মান কি আর থাকবে? তার চেয়ে ওদের মুখটা বন্ধ করে দেওয়াই ভালো নয় কি? মান সম্মানের কথাই যদি বলিস, তাহলে আর কি বলবো? তুই যখন বলছিস ওরা ভালো, কিন্তু দেখিস বাবা, দলিলে সই করার আগে ভালো করে পড়ে নিস। আমার তো আর অক্ষর জ্ঞান নেই, টিপছাপ দেব। তুই আছিস, তুই দেখে শুনে দিবি। সে তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আছি। আমি সব ব্যবস্থা করে ফেলছি। কালকেই মহাজনের সাথে কথা বলে পাকা করে নেব। ঠিক আছে, তাই কর। ভগবান জানেন কি করছি। সবই তোর মঙ্গলের জন্য রে ফটিক, সবই তোর জন্য। বাবা তাহলে জমিটা বন্ধক দিতে রাজি হলেন শেষমেশ, তাই তো? আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই। জমি বন্ধকের কথাটা উনিই তুললেন, তুমি তো কিছুই বলনি। বলতে হয় না, মানুষকে শুধু একটু কাঁদতে দেখালেই হয়। তাহলে কাজটা এগোচ্ছে? এগোচ্ছে না, কাজটা হয়ে গেছে। মহাজন? ওসব আমার ঠিক করা আছে। কাল কথা বললেই 1 সপ্তাহের মধ্যে হাতে কাগজ পেয়ে যাব। আর তোমার বাবা যদি শেষ মুহূর্তে পিছিয়ে যায়? যাবে না, ভয় ঢুকিয়ে দিয়েছি। আর মা? মায়ের চোখে জল, আর চোখে জল থাকলে বুদ্ধি থাকে না। তুমি যে এমন হবে বুঝিনি। দুনিয়া আমাকে এমন বানিয়েছে, আমি শুধু সুযোগটা নিচ্ছি। তারপর? প্রথমে জমি, তারপর বাড়ি, আর তারপর কারো কথায় চলতে হবে না। সব আমাদের হবে? সব। আমি তোমার সাথেই আছি শেষ পর্যন্ত। এইটাই দরকার, বাকি খেলাটা আমি খেলবো। তাহলে আজ ঘুমোবে? আজ? আজ তো শান্তির ঘুম ঘুমাবো। নিন কাকু, টিপসইটা দিয়ে ফেলুন। ফটিক চতুরতার সাথে মা বাবাকে ঠকিয়ে মহাজনের সাহায্যে সব সম্পত্তি নিজের নামে লিখে নেয়। এরপর ধীরে ধীরে বউয়ের সাথে মিলে মা বাবার ওপর অত্যাচার শুরু হয়। দুজনেরই একটাই পরিকল্পনা, এই বাড়ি থেকে ওদের বের করে দিতে হবে। একদিন ফটিকের মা লুকিয়ে ফটিক আর তার বউয়ের কথা শুনে ফেলে। ফটিক বলছিল, বাড়ি জমি সব তো এখন আমার নামে। সেদিনই সব ভেঙে পড়ে। মা বাবার সাথে ফটিকের তুমুল ঝগড়া হয়। মা বাবার মনে গভীর কষ্ট জমে। শেষ পর্যন্ত ফটিক নিজের মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। যাওয়ার সময় বাবা শুধু একটাই কথা বলে, যেদিন নিজে বাবা হবি সেদিন বুঝবি। গ্রামের মানুষ ফটিককে ধিক্কার দেয়। ও ফটিকের বউ, শুনলাম শ্বশুর শাশুড়িকে নাকি বাড়ি থেকে বার করে দিয়েছ। বলছি, অমন দেবতার মতো মানুষদেরকে এমন করে টকাতে পারলে? ছ্যা 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 ছ্যা। মা বাবা বাড়ির পাশে পরের এক টুকরো জমিতে কাজ করে নিজেদের জীবন চালাতে থাকে। নিথু কাকার কষ্ট দেখলেই মনটা কেমন পড়ে ওঠে। সব থাকতেও এই বয়সে খেটে খেতে হচ্ছে। ওদের যে কি বিচার কি জানি। সময় যায়। ফটিকের এক মেয়ে হয়। মেয়ের বয়স হয় 5 বছর। ছোটবেলা থেকেই তার ঠাম্মা লুকিয়ে লুকিয়ে নাতনির সাথে দেখা করতে আসে। কখনো খাবার দেয়, কখনো একটু আদর। এরপর হঠাৎ একদিন, ওগো শুনছ, ঘুম ভেঙে দেখি তিন্নির শরীরটা কেমন অস্বাভাবিক গরম। ডাকছি, নাড়াচাড়া করছি, কোনো সাড়া দিচ্ছে না ঠিক মতো। চলো তো দেখি, এত গরম,
জ্বর হবে হয়তো, কাল তো একটু কাশি ছিল। না গো, শুধু জ্বর না মনে হচ্ছে, ওর হাত পা কাঁপছিল, মাঝে মাঝে এমনভাবে তাকাচ্ছে যেন আমাকে চিনতেই পাচ্ছে না। আরে ধুর, ভয় পেও না, বাচ্চাদের তো এমন হয়, একটু ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করেছি ওকে খাওয়াতে, এক ফোঁটা জলও মুখে নিচ্ছে না, বারবার কাঁদছে, আবার হঠাৎ চুপ করে যাচ্ছে। এই চুপ করাটাই আমার বেশি ভয় লাগছে। কাল রাতে তো ঠিকই খেলছিল। হ্যাঁ গো, তাই তো, এই জন্যই তো বুঝতে পারছি না হঠাৎ এমন কেন হলো। মনে হচ্ছে শরীরের ভেতরে কিছু একটা ঠিক নেই। অযথা ভেবে নিজেকে ভয় দেখাচ্ছ, ডাক্তার দেখাবো, 2-1 দিন লাগবে, ঠিক হয়ে যাবে। হোক গো, শুধু ও যেন ঠিক হয়ে যায়। ওর এই মুখটা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। চলো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার দেখানো হলো, একজন না, একের পর এক। ওষুধ বদলালো, হাসপাতাল বদলালো, কিন্তু তিন্নির শরীর আর ফিরল না। দিনের পর দিন কেটে যেতে লাগল। রোগ যেন আরও শক্ত করে আঁকড়ে ধরল ওকে। মেয়েকে বাঁচাতে ফটিক জমি বিক্রি করে দিল, তারপর বাড়ি বন্ধক রাখল। তবু চিকিৎসার খরচে টাকা কমই পড়তে থাকল। যে মানুষ একদিন মা বাবাকে ঠকিয়ে সব কিছু আঁকড়ে ধরেছিল, আজ সে একে একে সব ছাড়তে লাগল। মেয়েকে বাঁচানোর আশায় ফটিক ধীরে ধীরে হারাতে লাগল নিজের সব অহংকার, সব কঠিন মুখোশ। এক সময় আর কিছুই রইল না, না টাকা, না বিক্রি করার মতো কিছু। যাদের কাছে সাহায্য চাইতে গেল তারা মুখ ফিরিয়ে নিল। ফটিকের স্বভাব, তার অতীত, সবাই সব মনে রেখেছিল, কেউ এগিয়ে এলো না। ফটিক একা হয়ে পড়ল, ভীষণ একা। একদিন গভীর দুশ্চিন্তায় বটগাছটার নিচে বসেছিল সে, মাথা নিচু, চোখে হতাশা। তখনই হঠাৎ পেছন থেকে কে যেন ডাকল, ফটিক। বাবা। চুপ করে বসে থাকলে দুশ্চিন্তা কমে না রে। আমি জীবনে সব হারিয়েছি, বন্ধু নেই, লোক নেই, আজ বুঝছি আমি একা। একদম একা মানুষ হয় না ফটিক। মা বাবা বেঁচে থাকলে ছেলে একা হয়ে কি করে? আমাকে মাফ করে দাও বাবা, আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। তুমি কেন বলতে, যখন নিজে বাবা হবি তখন বুঝবি। বাবা মা সন্তানের জন্য নিজেদের সব কিছু দিয়ে দেয়। আমি তোমাদের ঠকিয়েছি, তোমাদের কষ্ট দিয়েছি, আজ আমার মেয়ের কষ্ট আমাকে শেষ করে দিচ্ছে। আমাদের রাগ ছিল ফটিক, কিন্তু তোর সর্বনাশ আমরা চাইনি কোনোদিন। 5টা বছর আমরা দুজনে কাজ করে কিছু টাকা জমিয়েছি। নিজেদের জন্য না, ভাবতাম কোনোদিন দরকার হলে। এই টাকা নে ফটিক, নাতনির চিকিৎসায় লাগাস। এত টাকা তোমরা আমার জন্য? আমি তোমাদের কি দিলাম আর তোমরা আমাকে কি দিলে? আমি তোমাদের ঘর থেকে বের করে দিয়েছিলাম, আর আজ তোমরাই আমার মেয়েকে বাঁচাতে দাঁড়িয়ে গেলে। আমি মানুষ না বাবা, আমি ছেলে হওয়ার যোগ্য না। এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, কোনো দিন না। আমি কথা দিচ্ছি, আর কোনো দিন তোমাদের চোখে জল আনবো না। ওসব কথা পরে বলিস বাবা, এখন আগে মেয়েটাকে সুস্থ করার ব্যবস্থা কর। হ্যাঁ রে ফটিক, হিসাব নিকাশ, দোষ ভুল সব পরে হবে, আগে তিন্নিকে বাঁচা। সেই দিনের পর ফটিক নিজের ভুলটা স্পষ্ট বুঝে গেল। মায়ের কাঁপা হাত আর বাবার নীরব চোখ ওর ভেতরটা ভেঙে দিল। কমলাও আর চুপ করে থাকতে পারল না। সে শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাইল। বাবা শুধু বললেন, আগে মেয়েটাকে বাঁচা। বাবার দেওয়া টাকায় ফটিক তিন্নিকে শহরের ভালো ডাক্তারের কাছে নিয়ে গেল। দিনের পর দিন চিকিৎসার পর তিন্নি ধীরে ধীরে সুস্থ হতে লাগল। ফটিক তিন্নিকে বাড়ি নিয়ে আসলো। কিছুদিনের মধ্যেই ফটিকের মা বাবা আবার বাড়ি ফিরে এলেন। ভাঙা ঘরে ফিরল হাসি, ফাঁকা উঠোনে ফিরল শান্তি। ভুলের পর পাওয়া এই জীবনে এবার সবাই সুখে শান্তিতে একসাথে থাকতে লাগলো। গপ্পটা ভালো লাগলে তোমার বন্ধুদেরও দেখিও কিন্তু। আর এমনই আরও গপ্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।